তো এই মুহূর্তে আমাদের সামনে এখন আমাদের যেই ধারণাপত্র আজকের অনুষ্ঠানের, সেই ধারণাপত্রের ভিত্তিতে বক্তব্য উপস্থাপন করবেন মঞ্জুরুল হক। মঞ্জুরুল হক একজন আলেম ও লেখক। মঞ্জুরুল হককে তার বক্তব্য উপস্থাপনের জন্য অনুরোধ করছি। রাস্তাঘাটের এত খারাপ অবস্থা যে আসতে একটু কষ্ট হয়েছে আর কি। আচ্ছা, যেই কথাগুলো বলবো এইটা সম্ভবত আমার দিক থেকে আলোচনাটা একটু ভিন্ন রকম হয়ে যাবে, কারণ এখানে অনেক বড় বড় আলোচকরা আছেন। তারা হয়তো শিক্ষা ব্যবস্থা নিয়ে প্রস্তাব দেবেন এবং যেই সমস্ত বিষয়বস্তু আছে সেগুলো নিয়ে তারা আলাপ করবেন। তবে আমি একটু কথা বলবো একটু ভিন্নভাবে। সেটা হলো, যেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এখানে সংগঠিত হয়েছে, আমাদের মাদ্রাসা শিক্ষা এবং জেনারেল শিক্ষাধারার মধ্যে বৈষম্যটা আসলে কি, এগুলোর রুটটা আসলে কি, এবং যেই বৈষম্য আমরা ভাঙতে চাই, যে সাম্য আমরা চাই, সেখানে যন্ত্রণাগুলো আসলে কি, সেটা নিয়ে আমি দু চারটা কথা বলবো খুবই সংক্ষেপে ইনশাল্লাহ। এই আন্দোলন যেদিন চূড়ান্ত রূপ পায়, বিশেষ করে 5ই আগস্ট, আমরা 6ই আগস্ট যখন অফিসে যাই, তো আমার সহকর্মী তিনি একটি মাদ্রাসার আবার বড় শিক্ষক। তো তার সাথে আলাপ করছিলাম যে আসলে আমরা কি পাইছি, না আমাদের আসলে প্রাপ্তি কি। ইসলামপন্থী হিসেবে না, কোটান কোট এই কথা আমি বলে রাখি, একজন মাদ্রাসা পড়ুয়া হিসেবে আমাদের প্রাপ্তি আসলে কি। তো তিনি একটা দুর্দান্ত কথা বলেছেন, সেটা হলো যে আমরা এইটা পাইছি যে এই বাংলাদেশটা আসলে আমাদেরও, আমরা আউটসাইডার না। এবং সিরিয়াসলি বলছি, এই ভোগান্তিটা, এই বেদনাটা এটা আমাদের মধ্যে ছিল। সর্বশেষ যখন 5ই মে আপনারা সবাই জানেন হেফাজতের যেই ম্যাসাকারটা হলো শাপলা চত্বরে, এরপর আমরা প্রবলভাবে ভয় পাইছি এবং আমাদের কাছে মনে হলো যে আসলে এই দীর্ঘদিন পর্যন্ত যেই অবস্থাটা চলে আসছিল যে আমরা আসলে এই দেশের না, আমরা আসলে আউটসাইডার, তো সেইটার চূড়ান্ত একটা পদক্ষেপ এইভাবে নেওয়া হয়েছে। এখন আসলে আমরা মনে হয় আর কখনো কথা বলতে পারবো না। আমি যখন বাসে দৌড় দিয়ে উঠি, কাউকে বললাম যে ভাই ব্যাগটা একটু ধরেন, আমি একটু বাসে উঠতেছি, তো সে ব্যাগ ধরে না। কেন? বলে যে ভাই এটার মধ্যে বোমা আছে নাকি। সিরিয়াসলি, এটাকে আপনারা দেখেন নাই? এখানে যারা আছেন, এই অবস্থাটা হয়েছে। এবং এই যে আউটসাইডার সমস্যাটা, এটা আমরা দুইভাবে ভোগ করছি, মানে যন্ত্রণা ভোগ করছি দুইভাবে। একটা হলো ইন্টারনাল ব্যাপারগুলো কেমন ছিল আপনারা শুনলে হয়তো কষ্টও পাবেন। সেটা হলো, আমরা আমাদের মাদ্রাসায় যখন পড়ি, তখন আমাদের মাদ্রাসায় কিন্তু কোনো জাতীয় দিবস পালিত হয় না। আপনারা জানেন সেটা? মানে সেখানে 16ই ডিসেম্বর নাই, 26শে মার্চ নাই, এগুলো নাই। কিন্তু দেশের প্রতি একটা টান এটা কিন্তু থাকে। তো আমরা কিভাবে বুঝবো যে আমরা আসলে কোথার, আমাদের আসলে মাতৃভূমি কি? আমাদের মধ্যে আবহটাই এমনভাবে ছিল যেন এই দেশ স্বাধীন হওয়ার সাথে আসলে আমাদের কোনো সম্পৃক্ততা নাই। আমাদের সম্পৃক্ততা শুধুমাত্র আছে 48-এ যখন দেশ ভাগ হয় সেইটার সাথে। এবং অবস্থাটা এমন ছিল, একটা ঘটনা বলি তাহলে বুঝতে সহজ হবে। সেটা হলো, একবার 16ই ডিসেম্বর আমাদের মধ্যে একটা আক্ষেপ জাগলো যে সবাই যেহেতু জাতীয় পতাকাটা নাই, আমরা তো একদম মাদ্রাসায় পারবো না, আমরা অন্তত হুজুরের ডেস্কের সামনে একটা জাতীয় পতাকা লাগাই দিই। তো আমরা লাগাই দিলাম। আমাদের শিক্ষক তিনি আসছেন এবং এসে সেই পতাকাটা ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলছেন। এইটা এই জন্য না যে তিনি রাষ্ট্রদ্রোহী, এই জন্য না যে তিনি দেশকে ভালোবাসেন না, সম্ভবত এই জন্য যে তার শিক্ষকদের কাছ থেকে তারা এভাবেই পাইছেন যে এইখানে স্বাধীনতা দিবস পালন এগুলো আসলে কিছু না, এগুলো একটা ফালতুমি। এবং এই ব্যাপারগুলোই ঘটছে। এইটা ছিল আমাদের ইন্টারনাল প্রবলেম। আবার এক্সটার্নাল যে প্রবলেমগুলো সেগুলো আপনারা জানেন। ইন্টারনাল প্রবলেমের মধ্যে আরও বহু কিছু আমাদের ভিতরে ঘটতো, যেগুলো ধরেন আমরা বের হয়েছি যে টুপি দাড়ি আছে, কিংবা মাথায় একটা ব্যাজ পরে আমরা বের হইলাম কোনো একটা স্বাধীনতা দিবসে কিংবা বিজয় দিবসের মধ্যে। তো বের হয়ে ফার্ম গেটে গেছি, সেখানে দেখি যে নৌবাহিনীর লোকজন তারা সানাই বাজিয়ে দেশাত্মবোধক গান গাচ্ছে। তো আমরা সেখানে দাঁড়াইছি, তো লোকজন অবাক যে হুজুর মানুষ সেখানে দাঁড়াইছে। তো বিষয়টা এইটা না যে আমরা আসলে গান গাওয়া জায়েজ বলার জন্য ওখানে দাঁড়াইছি, এইটাও না যে মহান মুক্তিযুদ্ধকে আমরা একদম মহান মনে করছি তো সেখানে একটা অংশগ্রহণ করতে যাচ্ছি, বিষয়টা তা না। বিষয়টা এই জন্য যে এই ধরনের গান যখন আমরা শুনি, এই ধরনের বিভিন্ন রকমের জাতীয় উৎসব যখন আমরা দেখি, তখন দেশের প্রতি একটা মমত্ববোধ আমাদের মধ্যে তৈরি হয়। আমার বন্ধু সালাউদ্দিন জাহাঙ্গীরের কথা আমাদের মনে পড়ে, যে তিনি এখানে আসেন কেন জানা নাই। আমাদের একটা পপুলার একটা ম্যাগাজিন ছিল মাসিক রহমত, আপনারা হয়তো অনেকেই চিনবেন। সেখানে একবার তিনি জাতীয় ক্রিকেটে কেউ একজন বাংলাদেশ দল তারা জয়লাভ করছে, তো সেটার তিনি আনন্দের কথা লিখছেন একটা ইসলামী পত্রিকায়। তো সেখানে আরেক বন্ধু তিনি এবার সেটা সমালোচনা করে লিখছেন যে না, এটা কেমন কথা, একটা ইসলামী পত্রিকা এইভাবে লেখা হলো। তো সালাউদ্দিন জাহাঙ্গীরের সেই বিখ্যাত উক্তিটা আমার এখনও মনে আছে। উনি বলছিলেন যে বন্ধু, কিছু কিছু ভালোবাসা এমনই হয়, বাংলাদেশ যখন কোথাও জয়লাভ করে, এই দেশ যখন কোথাও মাথা উঁচু করে দাঁড়ায়, তখন শুধুমাত্র জেনারেল শিক্ষার্থী কিংবা স্কুলের শিক্ষার্থী তাদের মাথা উঁচু হয় তা না, আমরা যারা মাদ্রাসায় পড়েছি আমাদেরও মাথা উঁচু হয়, আমাদেরও দেশকে ভালোবাসতে ইচ্ছে করে।
এক্সটার্নাল সমস্যাগুলোর মধ্যে প্রধান একটা সমস্যার কথা বলি, যেগুলো আপনারা সবাই জানেন। সেটা হলো যেই কথার প্রেক্ষিতে আজকে এত বড় একটা বিজয় সংঘটিত হলো, একটা গণ অভ্যুত্থান হলো, সেটা আপনারা সবাই জানেন যে রাজাকারের নাতিপুতি বা এরকম একটা কথা বলা হয়েছে। আপনারা সেটার জন্য সবাই জ্বলে উঠেছেন। আপনারা কি জানেন 6 বছর বয়সে যখন আমি মাদ্রাসায় ভর্তি হয়েছি তখন থেকে সেই শব্দটা আমরা শুনছি। আপনাদের কখনো সেই জ্বলন অনুভূতি হয়েছে? এবং প্রতিটা মাদ্রাসা শিক্ষার্থী, নট ইসলামপন্থী কিংবা কোনো দল, কোনো কিছু না, আপনাদের যে ন্যারেটিভ এখানের মধ্যে ছিল, বিশেষ করে বাংলাদেশের প্রগতিশীল ধারার যেই সমস্ত ন্যারেটিভ আপনারা তৈরি করেছেন, পাকসার জমিন সাতবার থেকে শুরু করে যেখানে কওমি মাদ্রাসার কথা আছে, দার্সানা নিজামির কথা আপনারা সবাই পড়েছেন নিশ্চয়ই। তো সেখানের মধ্যে সেই ন্যারেটিভের উপর দাঁড়ায়া প্রতিটা মাদ্রাসা শিক্ষার্থী, আমার পরিবার মুক্তিযোদ্ধা কিনা, আমার পরিবারের বাবা দাদা তারা যুদ্ধে গিয়েছেন কিনা, কিংবা যুদ্ধের পরে তারা কারা কারা সরবরাহ হয়ে গিয়েছেন, এই সমস্ত ব্যাপার স্যাপার না। বরঞ্চ বিষয়টা এরকম ছিল যে আমি মাদ্রাসায় পড়ি, তো মাদ্রাসায় পড়াটা মানি এক ধরনের রাজাকারের, আমি একটা বৃত্তের মধ্যে ঢুকে গেছি এবং আমাকে সবাই চোখে দেখছে সেইভাবে। আপনারা অনেকেই জানেন হয়তো, মোস্তফা সরোয়ার ফারুকের একটা বিখ্যাত নাটকও আছে, এমন দেশটি কোথাও খুঁজে পাবেন না তুমি, এরকম যে একটা মাদ্রাসার ছেলে তাকে কেউ খেলতে নিচ্ছে না, কারণ সে রাজাকারের ছেলে কিনা বা ইত্যাদি ইত্যাদি, এই অবস্থাগুলো ছিল। এবং এই ঘটনাগুলো দীর্ঘদিন পর্যন্ত ঘটছে, আমরা কথা বলতে পারিনি। বহুদিন পরে একবার শাকির হোসেন শিবলি নামক একজন লেখক, তিনি আলেম মুক্তিযোদ্ধার খোঁজে এই নামে যুগান্তরে একটা ধারাবাহিক লেখা শুরু করছেন। শেষ পর্যন্ত তাকে যুগান্তরে চাকরি খোয়াইতে হয়েছে, যে আলেমরা আবার মুক্তিযোদ্ধা হয় নাকি। সিরিয়াসলি আপনারা এগুলো একটু সংবাদ লেখে খোঁজ খবর নেন। 1000 পৃষ্ঠার সে একটা বিরাট বই যখন বের হয়, এরপরে বাংলাদেশে আলেমদের মধ্যেও যে মুক্তিযোদ্ধা হওয়ার একটা তারা কিংবা তারা যে ছিলেন, এবং এইটা প্রতিষ্ঠিত হয় এবং অনেক সময় পদক টদকও দেওয়া হয়। আর জঙ্গি যে টার্মটা, যেটা আপনারা সেটা খুব ভালো করে জানেন, আমরা যদি খুবই স্বাভাবিকভাবে যদি এই যে বাংলা একাডেমিতে বইমেলা আমরা আসতাম কখনো, আমাদেরকে সবার থেকে বেশি চেক করা হইতো। এই যে এখনকার প্রগতিশীল ধারার যারা আছেন, অনেকেই দেখা গেছেন যে আমরা যদি কোথাও একটু জমায়েত হইতাম, তারা ফোন করে পুলিশকে বলে দিতেন যে না, এদেরকে ধরে নিয়ে যাও। আমাদের বন্ধুদের মধ্যে অনেকে শুধু এইভাবেই তারা অ্যারেস্ট হয়েছে। দুইটা শিক্ষা ব্যবস্থার মধ্যে বাইনারি করার যে ফল কি হয়, কি বৈষম্য হয়, এটা দারুণভাবে আমরা ভোগ করছি এবং এই যন্ত্রণাটা দীর্ঘদিন পর্যন্ত আমরা সহ্য করছি। সুতরাং আপনারা যদি এই বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থা চান, প্রথম অবস্থার মধ্যে এইটা দূর করতে হবে যে মাদ্রাসা পড়লেই কিংবা মাদ্রাসা শিক্ষার্থী হলেই তিনি আউটসাইডার, তিনি জঙ্গি কিংবা তিনি রাজাকার, এই বলার মধ্যে তিনি ঢুকে যাচ্ছেন। এই জিনিসটা আপনাদেরকে বের করতে হবে। দ্বিতীয় নাম্বার আরেকটা কথা বলতে চাচ্ছি, সেটা হলো যে ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আমাদেরকে ভর্তি হতে দেওয়া হয় না। এটা আপনারা সবাই জানেন, পেপার পত্রিকার মধ্যে জানেন। ভর্তি হতে দেওয়া হয় মানে অনেক সাবজেক্ট দেওয়া হয় না। এই যে আমাদের সঞ্চালক তুহিন ভাই, এই সামনে একদম প্রমাণসহ উদাহরণ দিচ্ছি, ওনার মেরিট বেশ ভালো ছিল, ওনার রেজাল্টও বেশ ভালো ছিল, উনি ওনার পছন্দের যে সাবজেক্ট সেটা তিনি পড়তে পারেন নাই, এবং তিনি নিজে ভিসি স্যারের কাছে তখন গেছেন, তিনি সোশ্যাল ওয়েলফেয়ারে পড়ছেন, তাকে সেই সাবজেক্ট দেওয়া হয় নাই। একমাত্র কারণ তিনি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের। যদি আপনাদের ভর্তি পরীক্ষা নিয়ে যদি আপনাদের কোনো নিজেদের মধ্যে ট্রাস্ট না থাকে, যে যেই ভর্তি পরীক্ষা নিচ্ছি এর দ্বারা আমরা যোগ্য লোককে খুঁজে বের করবো, সেটা যদি নিজেদেরই ট্রাস্ট না থাকে, তো তাহলে ভালো ছাত্র আপনারা কীভাবে পাবেন? একটা ছেলে পরীক্ষা দিল এবং তিনি তার মেধায় তিনি উত্তীর্ণ হয়েছেন, শুধু মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের হওয়ার কোনো আপনার তাকে ঢুকতে দিবেন না? এই বৈষম্য পৃথিবীর আর কোথায় আছে? আমাদের বন্ধুদের কথা, পৃথিবীর বিশ্বের সারা বড় বড় ইউনিভার্সিটিতে তারা যারা পড়ছেন, অক্সফোর্ডে পড়ছেন, ক্যামব্রিজে পড়ছেন, মাদ্রাসা থেকে গিয়ে আপনারা দেখেন, এই যে কাতার বিশ্ববিদ্যালয় কিংবা কিং সৌদ ইউনিভার্সিটিতে কিংবা অক্সফোর্ডে, এই যে শাহনেওয়াজ আলী রায়হান, আপনারা অনেকেই চিনবেন, তিনি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের ছেলে এবং তিনি এখন মরক্কোর একটা ইউনিভার্সিটিতে পড়ান এবং এইবার এই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তিনি প্রার্থীও হয়েছিলেন। আমি এখানে মুখস্থ বলে অন্তত 100 জনের নাম বলতে পারবো যারা শুধু মাদ্রাসায় পড়ে পৃথিবীর বিভিন্ন নামজাদা ইউনিভার্সিটিতে তারা সেখানে ভর্তি হয়েছেন, পড়ছেন এবং পড়াচ্ছেন। শুধু বাংলাদেশে এমন কোন শিক্ষা ব্যবস্থা আছে যেখানে আমার মাদ্রাসা ছেলেরা পড়তে পারবো না? এখানে কোন স্ট্যান্ডার্ডটা এখানে ফলো করা হয়? এবং এই যে বৈষম্য, সেটা যদি আপনারা দূর না করেন, তাহলে আপনাদের শিক্ষা ব্যবস্থা, এখানে যোগ্য লোক যে কথাটা বারবার বলা হয়, মেধা তালিকায় কিংবা কোটা চলবে না, বৈষম্য ইত্যাদি, এই ধরনের কোনো কিছু এখানে ফলপ্রসূ হবে না। এই জায়গাটা থেকে অবশ্যই আমাদেরকে বের হয়ে আসতে হবে। আমরা কিভাবে বের হয়ে আসব, সেটা একটা বড় প্রশ্ন, যে আমরা কিভাবে বের হয়ে আসব। আমরা এইভাবে বের হয়ে আসতে পারবো না যে কালকে আপনি একটা কারিকুলাম চেঞ্জ করে ফেললেন, সিলেবাস চেঞ্জ করে ফেললেন, অথবা ঠিক আছে আমরা যে কথাটা বলি যে একমুখী বা গণমুখী শিক্ষা ব্যবস্থা, যেটা একই পদ্ধতির শিক্ষা ব্যবস্থা কিংবা বিজ্ঞান ভিত্তিক শিক্ষা ব্যবস্থা, খুব একটা ভালো একটা টার্ম মনে পড়ছে বিজ্ঞান ভিত্তিক। একটু কথা বলে শেষ করছি। বিজ্ঞান ভিত্তিক শিক্ষা ব্যবস্থার কথা আপনারা বলেন, কিন্তু বিজ্ঞানের মধ্যেও আপনারা আবার ধর্ম ভাগ করে ফেলেন। বিজ্ঞানের কথা যদি বলি, আমরা কিন্তু সায়েন্স অফ কোরআন পড়ি, আমরা উলুমুল কোরআন পড়ি, সায়েন্স অফ হাদিস পড়ি। এই যে কোরআনের বিজ্ঞান এবং হাদিসের বিজ্ঞান বলে, আপনারা কি সেগুলো বিজ্ঞান হিসেবে স্বীকৃতি দেন না? সেগুলো কি বিজ্ঞান না?
এবং পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয় যেগুলোকে দেওয়া হয় সেগুলোকে আপনারা কেন দেবেন না? যদি বিজ্ঞান ভিত্তিকের কথা বলেন তাহলে বিজ্ঞানের জায়গাগুলোকেও আপনাদের ক্লিয়ার রাখতে হবে। প্রতিষ্ঠিত বৈজ্ঞানিক সত্য যেগুলো, সেগুলো কি ইসলাম স্বীকৃতি দেয় না? অবশ্যই দেয়। তো সুতরাং যদি এই অবস্থার মধ্যে দিয়ে চলতে থাকে তাহলে আমরা হয়তো নতুন আরেকটা কারিকুলাম সামনে আনতে পারবো, কিন্তু তার দ্বারা বৈষম্য দূর হবে না। বৈষম্য দূর হওয়ার জন্য পারস্পরিক আস্থা, বিশ্বাস এগুলো অত্যন্ত জরুরি। আমরা সেটা কীভাবে করব? সেটার জন্য আপনাদের যে সমস্ত এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি আছে কিংবা মিডিয়া আছে কিংবা যেখানে যেইভাবেই আছে সেগুলোকে একটা টার্ম ব্যবহার করতে শিখান। আপনি মিডিয়ার মধ্যে বলতেছেন যে মাদ্রাসা শিক্ষার্থী, স্কুল শিক্ষার্থী, নও, আপনি বলেন শুধু শিক্ষার্থী। মাদ্রাসা শিক্ষার্থী, যদি মাদ্রাসা শিক্ষার্থী হয় তাহলে তার রক্ত কি সাদা হয়ে যায়? আর যে স্কুলের শিক্ষার্থী সে অ্যাক্সিডেন্ট করলে মারা গেলে তার রক্ত বেশি লাল। তো আপনারা একটা টার্মের মধ্যে আসেন এবং এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি প্রথম অবস্থার মধ্যে আমি যেটা প্রস্তাব দিব সেটা হলো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি যেগুলো আছে সেগুলোর মধ্যে শুধু শিক্ষার্থী হলেই যেন তিনি অংশগ্রহণ করতে পারেন। অন্যান্য মেরিট যদি সেগুলো থাকে তাহলে যেন তিনি সেখানে ঢুকতে পারেন। আর সার্টিফিকেট প্রথা পৃথিবীর মনে হয় সবচেয়ে এখন মানে একদম কি বলে এটাকে দুর্বলতম এবং সবচেয়ে সমালোচিত প্রথা সম্ভবত সার্টিফিকেট প্রথা। যে সার্টিফিকেট আপনি কালকে বানাইতে পারেন, আজকে আবার চাকরি নিতে পারেন। এই মুক্তিযুদ্ধের ভুয়া সার্টিফিকেট বা ইত্যাদি এগুলো তো আছেই। এগুলোকে বাংলাদেশে যদি বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থা চালু করতে হয় তাহলে এই সার্টিফিকেট যদি বাতিল করা যায় অথবা এমন কোনো মেরিট বানানো যায় কিনা যার দ্বারা সার্টিফিকেট ছাড়াই শুধুমাত্র যোগ্যতার ভিত্তিতে সে চাকরি পাবে, তাহলে আশা করি বৈষম্য একেবারেই কমে আসবে। আমি অনেকগুলো কথা বলে ফেললাম। আল্লাহ তাআলা সবাইকে বোঝার মতো তৌফিক দান করেন।